প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণ এর প্রথম সৃজনশীল প্রশ্ন। কক্সবাজারে সমুদ্রে পানিতে নেমে প্রিয়ন্তী ও রূপন্তী খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করল সমুদ্রের পানি নোনতা। এর কারণ প্রিয়ন্তীকে জিজ্ঞেস করায় সে রূপন্তীকে বলল, এটা পানি ও লবণের দ্রবণ, এ থেকেই লবণ তৈরি করা হয়। রূপন্তী অবাক হয়ে ব্যাপারটি জানতে চাইল। বাড়িতে এসে প্রিয়ন্তী রূপন্তীকে লবণ তৈরি করে দেখালো। প্রথম প্রশ্ন, মিশ্রণ কি? দ্বিতীয় প্রশ্ন, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? তৃতীয় প্রশ্ন, রূপন্তীকে দেখানো প্রিয়ন্তীর উপাদানটির প্রস্তুত প্রণালীর রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এবং সর্বশেষ প্রশ্ন, দ্রবণটি থেকে দুটি উপাদান আবার ফিরে পাওয়া সম্ভব? বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মিশ্রণ কি? দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশেলে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? সার্বজনীন দ্রাবক বলতে এমন দ্রাবককে বোঝায় যে প্রায় সব রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি হচ্ছে একমাত্র দ্রাবক যা অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে। পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থ যেমন ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা ইত্যাদি ছাড়া দ্রবীভূত করতে পারে, তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ যেমন স্পিরিট, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড ও গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারে। তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলে। তৃতীয় প্রশ্ন ছিল, রূপন্তীকে দেখানো প্রিয়ন্তীর উপাদানটির প্রস্তুত প্রণালীর রেখাচিত্রের মাধ্যমে দেখাও। উদ্দীপকে রূপন্তীকে দেখানো প্রিয়ন্তীর উপাদানটির হল লবণ পানি। এটির প্রস্তুত প্রণালীর রেখাচিত্রের মাধ্যমে নিম্নে দেখানো হলো। প্রথমে হলো সমুদ্রের লবণাক্ত পানি। এটাকে প্রথমে ফিল্টার করতে হবে। ফিল্টার করার পর পরিষ্কার লবণের পানির মিশ্রণ আসবে, অর্থাৎ লবণ এবং পানির দ্রবণ পাওয়া যাবে। সেই দ্রবণটাকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে দুটি পাওয়া যাবে, একটি হলো পানির বাষ্প এবং অপরটি হলো লবণের স্ফটিক। অবশ্যই লিখে দিতে হবে চিত্র, সমুদ্রের পানি থেকে লবণ প্রস্তুত প্রণালী। সর্বশেষ প্রশ্ন ছিল, দ্রবণটি থেকে দুইটি উপাদান আবার ফিরে পাওয়া সম্ভব? বিশ্লেষণ করো। দ্রবণের দুটি উপাদান হলো লবণ ও পানি। এই ক্ষেত্রে পানি হলো দ্রাবক আর লবণ হলো দ্রব। সাধারণত বাষ্পীভবন প্রক্রিয়ায় লবণের দ্রবণ থেকে লবণ পৃথক করা যায়। আবার বাষ্পীভবন প্রক্রিয়ায় দ্রাবক পানি বাষ্প হয়ে উড়ে যায় আর কঠিন দ্রব লবণ অবশেষ হিসাবে থেকে যায়। এই পদ্ধতি থেকে সবটুকু লবণ পৃথক করা সম্ভব। কিন্তু দ্রবণের দুটি উপাদান পাওয়া যায় না, কারণ পানি বাষ্প হয়ে উড়ে যায়। যদি বাষ্পীভবনের সাথে ঘনীভবন প্রয়োগ করা হয় তাহলে পানি পাওয়া সম্ভব। এক্ষেত্রে গোলতলি ফ্লাক্সের সাথে একটি শীতক যুক্ত থাকে, এর মধ্য দিয়ে ঠান্ডা পানি প্রবাহের ব্যবস্থা থাকে। শীতকের অপর প্রান্তে আরেকটি গোলতলি ফ্লাক্স থাকে। বাষ্প শীতকের মধ্য দিয়ে প্রবেশ করলে ঠান্ডা হয়ে জমে পানিতে রূপান্তরিত হয়। এটা অপর প্রান্তের গোলতলি ফ্লাক্সে জমা হয়, অর্থাৎ একটি গোলতলি ফ্লাক্সে লবণ এবং অন্য গোলতলি ফ্লাক্সে পানি পাওয়া যায়। সুতরাং বলা যায় দ্রবণটি থেকে দুটি উপাদান আবার ফিরে পাওয়া সম্ভব। এই ছিল 4টি প্রশ্নের সমাধান।